হাই বন্ধুরা, আমি এসছি আমার ফেলে যাওয়া সেই 30-35 বছর 40 বছর আগেকার সেই জায়গায়। এখানে এই মাঠে আমি, আমার বন্ধুরা, আমার গ্রামের ছেলেরা, আমার পাড়ার ছেলেরা সবাই মিলে আমরা গরু চড়াতাম। সেই সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা 6:30 পর্যন্ত। সেই দিনের খেয়াল, পুরানো স্মৃতি আজও মনে পড়ে। আজও মনে পড়ছে সেই দিনের সেই ডিউটির কথা, যেদিন আমার বন্ধু জিতেন আমাকে বলল, জয় আমি একটু ঘুমাচ্ছি ভাই, তুই একটু গরুগুলো দেখিস। এবার সে গরু, আমিও আছি, আরও 4-5 জন আছে। জিতেন তো আমাকে বলল যে আমার, জিতেন বলতে সেই বন্ধু, একই পাড়ার ছেলে, বাট সে আমাদেরই পাড়ার একজনের বাড়িতে রাখাল হিসেবে কাজ করত। ওদের অনেকগুলো গরু ছিল, না হলেও 15-20টা গরু ছিল, আর আমার তো 2টা। তো জিতেন বলল যে সাগর একটু দেখিস আমার গরুগুলো, যাতে এদিক ওদিক না পালিয়ে যায়। এবার আমি তো আমি বললাম ঠিক আছে। এবার আমার সাথে আরও অনেকে ছিল, যেমন বন্ধুও ছিল, দাদাও ছিল, আবার ভাইও ছিল। তার মধ্যে নাম আমি বলি 2-1 জনের, যারা আজও স্মরণীয় এবং বর্তমানে বেঁচেও আছে, কেউ নেই। ও মিলেমিশে একাকার হয়ে কেউ আবার চলেও গেছে। তো তাদের মধ্যে 2-1 জনের নাম বলছি, যেমন চলে গেছে তার মধ্যে নাম হচ্ছে কানু, কানু কানু আমার ভাতিজা হয়, কাকা কাকা বলেই ডাকতো, কিন্তু সে বয়সে বড়। কাঞ্চন, সেও চলে গেছে। কাঞ্চন আমার বন্ধু, তাকে হারিয়ে আমার মন এখনও কাঁদছে। যে বন্ধু হারালে এতটা দুঃখ পাওয়া যায় সেটা আমার জানা ছিল না। আমি আজও কাঞ্চন কাঞ্চন বলে, আমার যে ভিতরে এখনও কাঞ্চন কাঞ্চন বলে কাঁদে। কাঞ্চনের কথা মনে করলে, কাঞ্চনের আওয়াজটা যদি আমি তুলি, আমার ভিতরটা একেবারে কেঁপে ওঠে, চোখে জল আসে। আরও অনেক আছে, করুণা, করফুলা, একটু ছোট দীপু, আমার কমলদা, বাইয়া কমল বলে একজন আছে। আমাদের পলাশডাঙ্গার কথা বলছি, যারা আমরা এই মাঠে গরু চড়াতাম। আজও মনে পড়ে সেই সব কথা। জিতেন যখন বলল আমাকে যে একটু গরুগুলো দেখিস, আমি একটু ঘুমোচ্ছি, সেই সময় আমি, করুণা দা, করফুল্ল, আরও 2-3 জন মিলে আমরা কাছের গুলি খেলছিলাম, ক্যালকাটা। এতটাই মাতামাতি, বেলা ডুবে যাচ্ছে অথচ খেলছি। এবার গরুগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক চলে গেছে। হঠাৎ করে মনে পড়লো বেলা তো ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এবার যেতে হবে। সেই সময় জিতেনকেও ডাকা হলো, জিতেনকেও, ওই ওঠ ওঠ, চল বাড়ি যেতে হবে। এবার গুলি খেলাতে আমাদের তো হার জিতের লড়াই, একটা ইগোর লড়াই। তুই আমার অতগুলো গুলি তুই জিতে নিলি,
আর আমি গুলি খেলায় এক্সপার্ট ছিলাম না, সব সময় হেরে যেতাম, সব সময়। আমি 10-20টা 25টা গুলি হয়তো কিনে নিয়ে আসতাম, জিরো হয়ে ফিরতাম। এবার জিতেনকে ডাকা হলো, জিতেনকে ডেকেও এবার গরুগুলো সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার দৌড়াদৌড়ি করে গরু করছি, দেখছি জিতেনের একটা গরু নেই, একটা ছোট্ট বাছুর নেই। এই বাছুরটাকে খোঁজাখুঁজি করতে করতে হ্যাঁ সে পাওয়া গেল। সে ওই যে আগমপুর মহুয়াতলার সে নিচে খালিটার ওদিকে গিয়ে ঘাস খাচ্ছে। আর সেই সময় ওই গরুটাকে তো যাই হোক নিয়ে এলাম, নিয়ে এসে সবাই মিলে হই হই করতে করতে, যারা গুলি খেলাতে জিতেছে তারা হাসছে, যারা হেরেছে তাদের মন গম্ভীর করে বাড়ি ফিরছে। আর একটাই সুবিধা ছিল সেই সময় আমাদের এই মানে এই এলাকাটাতে কোনো শিয়াল, বর্তমানে যে শিয়ালগুলো দেখা যাচ্ছে সেই শিয়াল এর উৎপাত ছিল না, বা বিজি দেখা যাচ্ছে বিজিরও উৎপাত ছিল না। এই যে খাড়ি ধারগুলো দেখতে পাচ্ছেন, এই খাড়ি ধারটা কিন্তু পরিষ্কার ছিল, গাছগাছালি ছিল না। মাঝে মধ্যে দুই একটা ইউক্যালিপটাস বা শিশু গাছ হয়তো ছিল, কিন্তু জঙ্গল ছিল না, পরিষ্কার। আমরা দিনে দুপুরে একাই মাঠে এসে ছাগল বেঁধে যেতাম, গরু বেঁধে দিয়ে যেতাম, কোনো ভয় ছিল না শিয়ালের বা সাপের বা অন্য কিছুর। যাই হোক, আমি আরও কিছু বলতে চাই। এই যে আমরা সারা দিন মাঠে গরু চড়াতাম রাখাল হিসেবে, সাথে আমার ভার 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 থাকতো, মানে বাড়ি থেকে আমার একটা দায়িত্ব ছিল যে ডেলি এক ভার গোবর বাড়িতে নিয়ে আসতে হবে। সেই গোবরগুলো ঘুঁটে করে ওই জ্বালানির কাজে ব্যবহার হতো। তো সারাদিন ওই গুলি খেলে, কাচের গুলি খেলে, ফুর্তি ডান্ডা খেলে দিনটা পার হয়ে যেত। গোবর জড়াবার সময়টুকু আমি পেতাম না। এবার যাওয়ার সময় যখন চলে যাচ্ছি, কাঁধে আমার ভার থাকে, দুটো ডালি আর কি ভার। তো যাওয়ার সময় যতটুকু আমি গোবর পেতাম সেগুলোই নিয়ে বাড়ি যেতাম। আর বাড়িতে গিয়ে একটু দুই একটা মিথ্যা কথা বলে দিতাম যে আজকে গোবর কুড়ানোর জন্য যা লোক, যা ছেলেরা, অমুকের মাও চলে এসছে আজকে গোবর কুড়াতে, অমুকের বাবাও আজকে দেখছে গোবর কুড়াচ্ছে। এই নিয়ে কোনো মতন করে বেঁচে যেতাম। তো বন্ধুরা, এটা কোনো গল্প কথা নয়, এগুলো আমার জীবনে বা আমার বয়সী যে আমার পাড়ার, বলতে রানীপুর, পলাশডাঙ্গা, শঙ্কর, এই তিন, এবং এদিকের এই যে পেছনে এই যে পাড়া, পেছনের যে পাড়া আগমপুর মহুয়াতলার আমার বয়সী লোকেদের বা তৎকালীন ছেলেদের, ইহা একেবারেই সত্য কথা। কাজেই এরকম একটি মিষ্টি মধুর অতীতকে মনে করিয়ে দেয়। এরকম জায়গাতে আমি একাকী বসে আপনাদের সঙ্গে কথা বলছি। আমার তো আজও মনে পড়ছে আমার যে বন্ধুরা, ওরা অত্যন্ত ফুর্তি ডানটাতে একেবারে দারুণ দুর্দান্ত। কেউ কেউ সেঞ্চুরি হাঁকাতো, কাচের গুলি, পাথরের গুলি খেলা।
তো পাথরের গুলি, কাচের গুলি, ফুর্তি ডান্ডা, আমি থার্ড ক্লাস প্লেয়ার হিসাবেই পরিচিত। আমি শুধু খাটতাম পাথরের গুলি, এই যে কনুই দিয়ে এইভাবে এইভাবে গুলি নিয়ে গিয়ে সেই যেখান থেকে শুরু সেখানে পৌঁছে দেওয়া। এগুলাকে শাস্তি খাটানো বলা হয় বা প্রায়শ্চিত। তো ওগুলোর শিকার আমি, শিকার তো নয়, যাই হোক আমি ওগুলোতে খুব মানে দুর্বল প্লেয়ার হিসাবে পরিচিত ছিলাম। আজও বন্ধুদের সঙ্গে কথা হয়, দেখা হয়। কেউ কেউ বর্তমানে পুলিশ অফিসার, কেউ বা আরও অনেক কিছু পদে আছে, কেউ বা দিল্লি খাটা, কেউ বা ভ্যান চালক, কেউ বা অটো চালক, কেউ বা টোটো চালক, কেউ বা গৃহস্থ, কেউ বা মাটির নিচে, কেউ বা উপর আকাশে। এই তো বন্ধু বিচ্ছেদ। তবুও চোখের সামনে যত জনকে আমি দেখতে পাই, তাদের সঙ্গে কথা বলি। তারা হয়তো সময় পায় না আমার সঙ্গে অতীতকে নিয়ে কথা বলার, অতীতকে নিয়ে ভাববার। তাদেরও সন্তান বড় হয়েছে, আমারও সন্তান বড় হয়েছে, প্রত্যেকেরই ঘর সংসার হয়েছে, অভাব অনটন, অর্থনৈতিক সংকট। কেউ কেউ মুচড়ে পড়েছে, কেউ কেউ আবার উন্নীত হয়েছে। এই তো জীবন। এইভাবে এখনো বেঁচে আছি। আর সেই সকল স্মৃতিগুলো মনে পড়ে গেল আজকে এই এই জায়গাতে এসে। তো বন্ধুরা, যদি আমার এই রিলসটা প্রিয় বন্ধু আমার জিতেন, প্রিয় বন্ধু উত্তম মামা, প্রিয় বন্ধু আরো অনেক, যদি তোরা পাস, জিতেন, উত্তম মামা, তোমরা যদি পানবো আমার এই ভিডিওটা, অবশ্যই আমার এই কথাগুলো বিবেচনা তো নয়, ভাবেন। হ্যাঁ উত্তম মামা, তোমার একটা কথা, উত্তম মামা যাকে বলছি সেও বন্ধু। আমরা একেবারে অচল গরিব অবস্থায় দিনাতিপাত করতাম। আমরা খুব গরিব ছিলাম, অর্থনৈতিক দিক দিয়ে একবারে নাজেহাল। সেদিক থেকে একটু উন্নত অবস্থায় ছিল উত্তম মামা যাকে আমি বলছি। আমাদের তো সকাল বিকাল সন্ধ্যা খাওয়া দাওয়ার কোনো সিনারি ছিল না। আমরা হয়তো 2 দিন 5 দিন অন্তর একবার বা প্রতিদিন পেতাম, বাট ভাত নয়, হয়তো কচুর ডাল, যেটা সহজলভ্য, কচুর ডাল কিংবা কচু আঠা, আঠা বলতে মুড়াটাকে বলা হয়েছে, গোড়াটাকে। এগুলো খেয়েই আমরা অনেক দিন, দীর্ঘকাল, আমি জ্ঞানত আমি যখন মোটামুটি হায়ার সেকেন্ডারি পাস করে গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন, মানে গ্র্যাজুয়েশন মালদা কলেজে আমি বিএ ডিগ্রি কোর্স করছি আর কি, সেই সময়কারই ইতিহাস। তখনও আমরা এতটাই মানে অভাবী। তো যাই হোক, তখনও আমি গরু চড়াতাম যখন আমি ডিগ্রি কোর্সে পড়তাম। তখনকারই কথা বলছি। উত্তম মামা যাকে বললাম, সে আমাদের থেকে একটু ঊর্ধ্বে আর কি, উপরে,
অর্থনৈতিক দিক দিয়ে, জমি জায়গার দিক দিয়ে। তো ও গামছাতে করে মুড়ি এবং পেঁয়াজ নিয়ে মাঠে আসতো, মাঠে বলতে এই যে গরু চড়ানোর মাঠে, মুড়ি খেতে। এর বড় বড় পেঁয়াজ নিয়ে 1 কামড় 2 কামড় করে খেতে, 1 মুঠ 2 মুঠ করে মুড়ি খেতে খেতে সবাই চলে আসতো। তাকে যে দেখেছি, এবং উত্তম আমার পায়ে বড় বড় ঘা, 2 পায়ে 2টা একবারে, কি বলবো আর, এত ঘা, থ্যাকথ্যাকে ঘা, সবসময়, একবারে সবসময়ের জন্য, না গ্রীষ্ম না বর্ষা না শরৎ না হেমন্ত, টোটালি শুধু ঘা। এবার মুড়ি খেত। এখন বর্তমানে সে সুঠম চেহারাবান একজন দারোগা বাবু। তখনকার সেই উত্তম মামা আর এখনকার উত্তম মামার মধ্যে অনেক পার্থক্য। তখন ছিল ঘাউয়া উত্তম মামা, এখন সে দারুণ একজন হ্যান্ডসাম পুলিশ অফিসার। তার কথা, তার তার যে কথা বলার ধরন, তার যে জ্ঞান, তার যে বিবেক, জনগণের জন্য যে তার চিন্তা ভাবনা, যখন আমরা দুজনে বসি, যখন সে বলে যে এই 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 ঘটনা বা এই এই করা উচিত, বাহ, খুব ভালো লাগে। এই কারণেই আমি পলাশডাঙ্গা, আমার যে জন্মস্থান, তাকে খুব ভালোবাসি। কারণ যারাই আমার চোখে, যাদেরকে আমি দেখেছি বা যাদের সঙ্গে আমি বড় হয়েছি, তারা আমার জ্ঞানত বড় হয়ে মানে অতি সমাজ কল্যাণমূলক মনোভাব নিয়ে তারা কিভাবে সমাজের দুধ হিসাবে কাজ করছে এই সমাজে, আমি অবাক হয়ে যাই যে এরা কি পলাশডাঙ্গার ছেলে, এরা কি শনখরের সন্তান। খুব ভালো লাগে তাদের জ্ঞান, তাদের যে মানুষের কীভাবে চললে মানুষ ডেভেলপ হতে পারে, কিভাবে চললে মানুষের অর্থনৈতিক পরিকাঠামো বদলে যেতে পারে, তার যে ধারণা তাদের এখান থেকে বেরিয়ে আসছে। এবং আমি যে তার সঙ্গে কথা বলছি, তাতে এক্সেলেন্ট মনে হচ্ছে, এক্সেলেন্ট। ইয়াস, পলাশডাঙ্গা, শনকর, রানীপুরের এই যে মাটি, এই মাটিটার একটা গুণ আছে। মাঝে মধ্যে জিতেনের সাথে কথা কথা হচ্ছে। জিতেন, যদি তুই আমার এই ভিডিওটা পাস, বলতে এই রিলসটা পাস, তোকে উদ্দেশ্য করে বলছি যে দারুণ ভাই, তুই আমার ভাই বাট বন্ধু, তুই যেইভাবে সংসারটাকে গুছে নিয়ে এক ছেলে এক মেয়েকে পড়াশোনা করাচ্ছিস, পড়াশোনা করিয়ে শিক্ষা দীক্ষা দিয়ে, তো পলাশডাঙ্গার বা অত্র এলাকার যে দুজন, বলতে ছেলে মেয়ে দুজনকে তুই সমাজের উন্নয়নমূলক কাজে লাগাবি বলে যে মনস্থির করে আছিস, তোর সেই আশাটা পূর্ণ হবে। গতকালকে তুই ভ্যান চালিয়েছিলিস, আজকে অটো চালাচ্ছিস, আগামীকাল তোর ছেলে এবং মেয়ে সুপার ফাস্ট কিছু চালাবে। হয় ছেলে আকাশে উড়বে, নয় মেয়ে আকাশে উড়বে, তারা উড়বে।
তাদের চোখ মুখ, তাদের কথাবার্তা, তাদের ভদ্রতা, তাদের চলাফেরার যে ধরন, এটা পরিষ্কার বলে দিচ্ছে যে তারা উন্নত থেকে উন্নততর হচ্ছে। জিতেন, তুই চালিয়ে যা, তোর মনের বাসনা পূর্ণ কর। সে যতটাই অভাব অভিযোগ জীবনে, যতটাই দুঃখ কষ্ট পাস না কেন, তুই তোর হাল ছাড়িস না। তুই একদিন জিতবি। তো বন্ধুরা, আরো অনেক গল্প আছে আমার জীবনের, বা এই যে যেখানে বসে আছি সেই জায়গাটারও। দীর্ঘ 30 বছর পর আমি এই জায়গাতে এসে একা বসে আছি, আর মনে পড়ছে সব কথা। ও, আমি বলিনি প্রকাশ দার কথা, আমি বলিনি ঢোপইয়ের কথা, আমি বলিনি তানার কথা, আমি বলিনি তাপসের কথা, আমি বলিনি তমালের কথা, আমি বলিনি রোহিণী মামার কথা, আমি বলিনি স্বপনদার কথা, আমি বলিনি তারিণী মামার কথা, আমি বলিনি শান্তু মামার কথা, আমি এখনো বলিনি আমার জেঠু হরিচরণ শ্রী গুরুর কথা, আমি বলিনি আমি নাম কাকার কথা, আমি বলিনি এখনো পুলিন দাদুর কথা। তবুও যেহেতু আমার মনে চলে এলো পুলিন দাদুর কথা। পুলিন আমার দাদু হয়, আমাদের পলাশডাঙ্গাতেই বাড়ি। সম্ভবত সেই সালটা ছিল 1991 সাল। তখন আমি হায়ার সেকেন্ডারি পাস, কলেজে অ্যাডমিশন হয়ে গেছি। যাই হোক, কোনো কারণে কলেজ আমাদের চালু হয়নি, আমাদের ক্লাস চালু হয়নি। সেই সময় মহামারী ডায়রিয়া, মাসটা ছিল ওই জুন জুলাই, বর্ষাকাল। হঠাৎ করে খন্তা, আমাদের এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার দক্ষিণে খন্তায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ হলো। ডায়রিয়াতে আক্রান্ত হয়ে আমাদের রানীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রে তখন বেড বলতে রোগীদের জন্য বেডের ব্যবস্থা ছিল, ডাক্তারের ব্যবস্থা, নার্স ছিল, সবাই ছিল। তো খন্তা থেকে লোকজন, খন্তাতে যখন মানে ডায়রিয়া বলতে পাতলা পায়খানা, যাই হোক কোনো কিছু খাওয়ার পর বা এটা একটা ছড়িয়ে যাওয়া জীবাণুর দ্বারা এভাবে আক্রান্ত হয়ে, ডায়রিয়াতে আক্রান্ত হয়ে খন্তার লোকজন আমাদের রানীপুর হাসপাতালে ভর্তি হতে শুরু করলো। একের পর একজন আসছে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে এখানে। এবার আমরা এই যে পলাশডাঙ্গার কিছু ছেলে পেলে, তখন আমি হায়ার সেকেন্ডারি পাস করেছি, বিয়েতে ভর্তি হয়েছি। আমার দাদা একটু সিনিয়র, ও আবার RMPCS, যাই হোক কয়েক ডাক্তারের ট্রেনিং ফ্রেনিং নিয়ে বাড়িতেই ছিল সেই সময়, এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা রানীপুর হাসপাতালে ছুটে যাই। ওখানে 2 দিনে মোট 9 জন ওই ডায়রিয়াতে আক্রান্ত হয়ে মারা যান। রানীপুর স্বাস্থ্যকেন্দ্র ছোট্ট একটা স্বাস্থ্যকেন্দ্র, ওই স্বাস্থ্যকেন্দ্রেই এত রোগী আসতে থাকে। সেই সময়
এবার ওখানে 9 জন, 2 দিনের মধ্যে 9 জন মারা যান। এবার আমাদের পাড়ার সবাই, আমার বয়সী বলতে 20 ঊর্ধ্ব 18 ঊর্ধ্ব যারা আছেন সবাই মিলে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এমত অবস্থায় রোগী নাড়াচাড়া ঘাটাঘাটির পর আমাদের পাড়ারও 2-1 জন অসুস্থ হয়ে পড়েন। যাই হোক, কেউ মারা যাননি এবং তার মধ্যে আমিও আবার আক্রান্ত হয়ে পড়ি ওই ডায়রিয়াতে যখন আক্রান্ত হয়ে আমি পড়ি, সদ্য অ্যাডমিশন হয়ে এসেছি মালদা কলেজে। মনে আমি ভেবেছিলাম হয়তো আমি আর বাঁচব না, কেননা আমার চোখের সামনে 9 জন মারা গেলেন, মানে আমিও বোধহয় যাব। তো মনের মধ্যে এইটুকুটাই রিগ্রেট বলতে আফসোস হচ্ছিল মনের মধ্যে, যে মহাবিদ্যালয় বা কলেজে যে পড়াশুনো করব সেটা আর হলো না, হয়তো এখানেই আমার জীবন অবসান হয়ে যাবে। যাই হোক, আমার প্রতি আমাদের পলাশডাঙ্গার বা ডাক্তার নার্সের যে একটা দৃষ্টি ছিল, তারা উপযুক্ত চিকিৎসা দিল। আমাদের পাড়া আরও 2-1 জন আক্রান্ত হয়ে গেছিল। যাই হোক, সুচিকিৎসার মাধ্যমে আমি তো 2-3 দিনের মধ্যে রোগমুক্ত হয়ে ফিরলাম। আস্তে আস্তে সেই ডায়রিয়া রোগের সকল রোগী, এই যে ক্ষন্তা থেকে যে রোগের সৃষ্টি হয়েছিল সে নির্মূল হয়ে গেল আর কি। সবাই সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে আরম্ভ করলো। তো বন্ধুরা, এইভাবে জীবনের গল্প করলে অনেক সময় চলে যাবে, তবুও এই যে 25 মিনিট 27 মিনিট ধরে আমার যে কথা আপনারা শুনলেন, বা আমার জীবনের সঙ্গে জড়িত মানুষের যে কথাবার্তাগুলো আপনারা শুনলেন, আমার জ্ঞানত, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর এই ধন্যবাদ জানিয়ে সবাইকে বাই, থ্যাংক ইউ জানিয়ে আজকের মতন থ্যাংক ইউ।